বলে দিয়েছি আমার আসলে ছুটির দিনে এভাবে অনলাইনে ক্লাস নিচ্ছি, যদিও এটা কেমন হবে। তারপরেও যেহেতু ম্যানেজমেন্টের সাথে আমার ক্লাস ছিল না বা অন্যান্য ডিপার্টমেন্টের সাথেও ছিল না, তো সেই জন্য আমার মনে হয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিলে একটু কিছু আইডিয়া পাওয়া যাবে আর কি, যে কেমন টাইপের। তবে এটা তোমরা ধরে রাখতে পারো যে এখান থেকে কোয়েশ্চেন থাকবে পরীক্ষায় ইনশাল্লাহ। যদি মডারেশনে বাদ না পড়ে তাহলে ইনশাল্লাহ এখান থেকে দুই রকমের ম্যাথ থাকতে পারে এক্সামের জন্য। ঠিক আছে, আমরা শুরু করতেছি। শুরু, তোমরা কি শুনতে পাচ্ছো? ম্যাম, এখান থেকে কি 12 মার্কস থাকবে? না না, 12 মার্কস থাকবে না, মানে দুইটা সেটে ম্যাথ যদি থাকে সেটা হচ্ছে হয়তো তোমার 4 মার্কস বা 8 মার্কস এই টাইপের। যদি চার চার করে থাকে তাহলে যদি দুইটা আসে পরীক্ষায় তাহলে 8 মার্কস থাকবে, যদি একটা আসে তাহলে 4 মার্কস থাকবে, এরকম। 12 মার্কস থাকবে না, বাট থাকবে এক্সামে আশা করা যায়। ঠিক আছে, ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে যে ধরনের ম্যাথ করব সেটা হচ্ছে কাট অর্ডার প্ল্যানের ম্যাথ। এটা সম্বন্ধে তোমাদের হয়তো ল্যাবে একটু ধারণা দেওয়া হয়েছে যে আমরা জানি মার্কার করতে গেলে ইন্ডাস্ট্রিতে হচ্ছে একটা অর্ডার কোয়ান্টিটি তো থাকেই, সেটা দেখে সাইজের একটা রেশিও থাকে। তো ওটা দেখে আমাদেরকে ডিসিশন নিতে হয়, প্রোডাকশন প্ল্যানিং করতে হয় যে আমরা আসলে স্প্রেডিং টেবিলের উপরে বা কাটিং টেবিলের উপরে কতটুকু লে আমি স্প্রেড করব। তারপরে হচ্ছে যে এট এ টাইম কয় পিস মার্কার, কয় পিস শার্ট বা যে কোনো প্রোডাক্টের জন্য কয় পিসের মার্কার আমি তৈরি করবো, এটার একটা ডিসিশন নিতে হয়। তো এটার জন্য আমাদেরকে কাট অর্ডার প্ল্যান করে নিতে হয় আগে। এই কাট অর্ডার প্ল্যানটা হচ্ছে যে একটা টোটাল অর্ডার কোয়ান্টিটিকে আমরা হচ্ছে যে যেটা বললাম যে ফ্যাব্রিকের কয়টা লে তৈরি করব আর কত গার্মেন্টস পিস আমি এট এ টাইম কাটবো, আমার যে রেশিও দেওয়া আছে সেই অনুযায়ী একটা প্ল্যান তৈরি করা, সেটার একটা ডিভিশনই হচ্ছে কাট অর্ডার প্ল্যান। তো এই কাট অর্ডার প্ল্যানের আরেকটা নাম হচ্ছে লে প্ল্যান বা কাট প্ল্যান, যেটাই বলি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে এই ধরনের টার্ম ইউজ করা হয়। এটা কেন দরকার, কাট অর্ডার প্ল্যানটা কেন দরকার? এটা হচ্ছে যে ফেব্রিক স্প্রেডিং এর বা কাটিং এর যে টাইমটা সেটা সেটা রিডিউস করবে। খুব ইজিলি আমরা হচ্ছে ডিসিশন নিতে পারবো, আমাদের প্রোডাকশনে অনেক হেল্প হবে। আর যেটা হচ্ছে যে আমরা দেখবো একটু পরেই যে কার্ট অর্ডার প্ল্যানে সাইজ ওয়াইজও হচ্ছে ব্রেকডাউন আছে, কালার ওয়াইজও ব্রেকডাউন আছে। তো এটা কেন দরকার আমাদের? স্পেশালি যখন মার্চেন্ডাইজাররা হচ্ছে ফ্যাব্রিকের বুকিং দেয়, ফ্যাব্রিকের বুকিং কার কাছে দিবে বলো তো তোমরা, জানো কিনা? প্রোডাকশন শুরু করার আগে তো আমাদের হচ্ছে ফ্যাব্রিক বুকিং দিতে হয়, ট্রিমস এন্ড এক্সেসরিজ এর বুকিং দিতে হয়। এগুলো আমরা কাদেরকে দেই বুকিংটা, কার কাছে প্লেসমেন্ট করি? মার্চেন্ডাইজার। বাইক হাউসে। না, বাইং হাউস তো হচ্ছে বায়ারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। তো ওরা তো হচ্ছে ফ্যাক্টরি এন্ডের জন্য বায়ার। আর আমি ফ্যাক্টরি মার্চেন্ডাইজারদের কথা বলতেছি যে একটা অর্ডার পাওয়ার পরে আমরা তো জানি যে স্যাম্পল ডেভেলপমেন্ট করতে হয়, ইন দা মিন টাইম ফেব্রিক, তারপর ট্রিমস এন্ড এক্সেসরিজ এগুলোর বুকিং দিতে হয়, সেটা দিতে হয় হচ্ছে সাপ্লায়ারের কাছে। ঠিক আছে, যদি তোমার ফ্যাক্টরিতে ইনহাউস থাকে যে এখানেই আমাদের হচ্ছে ফ্যাব্রিক তৈরি হচ্ছে, তাহলে ওই ইনহাউস যারা আছে তাদেরকে ইনফর্ম করতে হয় যে এতটুকু ফ্যাব্রিক আমার লাগবে এই প্রোডাকশনটা কমপ্লিট করার জন্য। তো ওইটা দিয়ে দেওয়া হয়। আর যদি এমন ফ্যাক্টরি হয় যে তারা শুধু হচ্ছে অ্যাপারেলের উপরে কাজ করতেছে, যে ওখানে ফ্যাব্রিকের কোনো হচ্ছে ইয়া নাই, ফ্যাব্রিক হচ্ছে ওরা তৈরি করতেছে না, সেই ক্ষেত্রে বাইরে যারা ফ্যাব্রিক সেল করে বা ফ্যাব্রিক যারা ম্যানুফ্যাকচারিং করতেছে তারাই হচ্ছে আমাদের জন্য সাপ্লায়ার, তাদের কাছে বুকিং দিতে হয়। ঠিক আছে, আর সবকিছু এমন না যে মার্চেন্ডাইজাররা এভাবে কাজ করে না যে আমি আম, এখন স্যাম্পল ডেভেলপমেন্ট করি, প্রোডাকশনের আগে আগে ফ্যাব্রিক বুকিং দিব, ব্যাপারটা এরকম না। সব কাজ হচ্ছে তোমার পাশাপাশি চলতে থাকে, সাইড বাই সাইড চলতে থাকে। আর না হলে আমাদের যে লিড টাইম আছে, একটা লিড টাইম তো দিয়ে দেয় যে অর্ডার প্লেসমেন্ট থেকে যে আমি মানে কবে আমি ডেলিভারি দিতে পারবো, এই যে সময়টা এটাকে লিড টাইম বলে। তো প্রতিটা অর্ডারের জন্য লিড টাইম ফিক্স থাকে, আমাকে কবে ডেলিভারি দিতে হবে এটাও আমাকে এলসি তে উল্লেখ করা থাকে। তো ওই টার্গেট যেন আমি ফুলফিল করতে পারি সে অনুযায়ী একটা অ্যাকশন প্ল্যান করে, টাইম
অ্যান্ড অ্যাকশন প্ল্যান আছে, টিএনএ যেটাকে বলে। তো সেই অনুযায়ী লিড টাইমটা কাভার করা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কোনো কিছুই এমন না যে একটা কাজ আমি কমপ্লিট করব তারপরে আরেকটা কাজ করব, এরকম না ব্যাপারটা, পাশাপাশি অনেকগুলা কাজ চলতে থাকে। ঠিক আছে? তো এই কাট অর্ডার প্ল্যান বা কাট প্ল্যান আমরা এটার জন্য করে থাকি যেন আমরা ফ্যাব্রিক বুকিং দিতে পারি, মানে কতটুকু ফ্যাব্রিক আমাকে বুকিং দিতে হবে। তারপরে যদি কালার ওয়াইজ ব্রেকডাউন থাকে, কোন কালারের ফ্যাব্রিক আমাকে বুকিং দিতে হবে। সুইং থ্রেড যদি হয়, আমাদের যে ড্রেস থাকে, সাপোজ যদি আমি একটা ব্ল্যাক শার্ট সেলাই করতে চাই, সেই ক্ষেত্রে আমার সুইং থ্রেডটাও কিন্তু ব্ল্যাক হবে, বডি কালারের সাথে ম্যাচ করবে। তাহলে সুইং থ্রেড কতটুকু বুকিং দিতে হবে, এই জিনিসগুলো আমার এই কাট অর্ডার প্ল্যানের সাথে চলে আসে। এই কাট অর্ডার প্ল্যান করতে গেলে কি কি ইনফরমেশন আমাদের লাগবে? এক হচ্ছে টোটাল কতটুকু অর্ডার আসছে সেটা আমার লাগবে, ঠিক আছে, মানে অর্ডার কোয়ান্টিটিটা। তারপর হচ্ছে সাইজ ওয়াইজ ব্রেকডাউন বা সাইজ রেশিও, যেটা যেমন তোমরা ল্যাবে হয়তো করছো, করার সময় এরকম ছিল 38-40 এরকম সাইজের জন্য 1:2 এই টাইপের ছিল, ছিল না? তোমাদের ল্যাবে ছিল এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেম, ওখানে সাইজ ওয়াইজ হচ্ছে রেশিও দেওয়া হবে, যেমন স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, আরো যদি আদার্স কোনো সাইজ থাকে এগুলো এভাবে দেওয়া থাকবে, 1:2:2:1 এই টাইপের দেওয়া থাকবে। তারপরে একটা মার্কারের উপরে ম্যাক্সিমাম নাম্বার অফ সাইজেস কতটুকু হবে, এটা অবশ্য সাইজ রেশিও থেকেই আইডিয়া পাওয়া যায়। এছাড়াও ফ্যাব্রিকের কিছু ইনফরমেশন লাগে মার্কার তৈরির জন্য। আমরা জানি যে ফ্যাব্রিকের উইথ থেকে আমাদের মার্কারের উইথ কে সিলেক্ট করে নিতে হয়। ফ্যাব্রিকের যদি শ্রিঙ্কেজ পার্সেন্টেজ যদি বেশি হয়, সেই ক্ষেত্রে অ্যালাওয়েন্স বেশি রাখতে হয়। ঠিক আছে? এই ধরনের কিছু, যেমন শেড কেমন হবে, কোয়ান্টিটি কেমন হবে, এই ইনফরমেশন গুলা কাট প্ল্যানের ক্ষেত্রে আমাদের দরকার হয়। ওকে, আমরা ম্যাথে চলে যাচ্ছি। সহজ একটা ম্যাথ, তোমাদের হয়তো দেখানো হয়েছে, যারা আমার সাথে ল্যাব করছো আমি তাদেরকে ফার্স্টের দিনেই বলছিলাম। প্রথমে আমরা দেখব হচ্ছে যদি সাইজ ওয়াইজ ব্রেকডাউন থাকে তাহলে কিভাবে কার্ড অর্ডার প্ল্যান করতে হয়। তারপরে আমরা দেখব সাইজ রেশিও দেওয়া থাকবে, আবার কালার রেশিও থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কার্ড অর্ডার প্ল্যানটা করব, এটাই আমরা হচ্ছে দেখে নেব। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য সাইজ ওয়াইজ অর্ডার কোয়ান্টিটি ফর দ্য অর্ডার উইথ 10,000 পিসেস টি শার্ট, মানে 10,000 পিস টি শার্টের একটা অর্ডার আছে, তো এটার সাইজ ওয়াইজ ব্রেকডাউন আমাকে করতে বলা হয়েছে। মানে হচ্ছে কোন সাইজের জন্য কয়টা টি শার্ট আমাকে তৈরি করতে হবে, এটার একটা ধারণা আমাকে নিতে বলা হয়েছে। তো এখানে সাইজের রেশিও দেওয়া আছে যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 1:2:2:1 এই ধরনের। তাহলে আমরা কি করব, প্রথমে যেটা করতে পারি, অর্ডার কোয়ান্টিটি এখানে দেওয়া থাকবে, সাইজ রেশিওতে টোটাল রেশিও কত। তাহলে টোটাল রেশিও বলতে বোঝাচ্ছে হচ্ছে যে সবগুলা সাইজের যে রেশিও দেওয়া আছে এটাকে আমরা অ্যাড করে নিব। তাহলে এখানে টোটাল রেশিও আছে হচ্ছে আমার 6। ঠিক আছে? তাহলে স্মল সাইজের কয় পিস আমাকে বানাইতে হবে, এটা আমরা কিভাবে বের করব? 6-এর মধ্যে স্মল কতটুকু রেশিওতে আছে, 1, তারপরে ইন্টু হচ্ছে টোটাল অর্ডার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আসতেছে হচ্ছে 1666.67 পিসেস। এখন কথা হচ্ছে এই যে দশমিকের পরে যে মানটা আছে, এটাকে আমরা কি করব, অবসোলেট করে দিব কিনা। এটা আমরা ধরবো হচ্ছে 1667 পিস আমাকে বানাইতে হবে। ঠিক আছে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এটা সব থেকে সিম্পল একটা ম্যাথ ছিল। কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তাহলে যদি কোয়েশ্চেন না থাকে আমরা পরেরটাতে যাই। এখানে দেখো মিডিয়াম সাইজের ক্ষেত্রেও সেম ভাবেই করা হয়েছে, যে টোটাল রেশিও হচ্ছে 6 এর মধ্যে এম সাইজের রেশিও ছিল 2, তাহলে হচ্ছে উপরে 2 হবে আর নিচে হচ্ছে 6 হবে, আর এটার সাথে
অর্ডার কোয়ান্টিটি অ্যাড হবে। তাহলে কত পিস হচ্ছে আমার মিডিয়াম সাইজের জন্য আমার তৈরি করতে হবে, এটার একটা আমি হচ্ছে আইডিয়া পেয়ে যাব। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ক্লাসটা অনেক ছোট হবে, অনেক অল্প সময়েই শেষ হবে। আর এই যে শীটটা দেখতেছো, এটা আসলে আমি হাতে মানে লিখছি আর কি, যেন আমি এটা করতে পারি। এটা আমি সিআরদেরকে দিয়ে দিব, যেন তোমরা এটা দেখে প্র্যাকটিস করতে পারো। পরীক্ষায় যে সেম ম্যাথ থাকবে এমন কোনো কথা নাই, এই টাইপেরই ম্যাথ থাকবে, হয়তো ডেটা চেঞ্জ হবে আর কি, বা একটু হয়তো বেসিক নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও তো ইয়ার্ন ডিপার্টমেন্ট থেকে। এখানে যে স্মল মিডিয়াম লার্জ এক্সেল, এটা টোটাল রেশিও যে 6 ছিল, এখান থেকে ডিসিশন নাও তো যে কয় পিসের মার্কার বানাইতে হবে। ইয়ার্ন বা ম্যানেজমেন্ট যে কেউ বলতে পারো, কয় পিসের মার্কার বানাইতে হবে এখানে? ম্যাম 6 × 16। 16 কিসের জন্য? কয় পিসের মার্কার বানাইতে হবে মানে 6 পিসের মার্কার বানাইতে হবে এখানে। 16 কেন বলতেছো? শব্দ ও সরি, শার্ট না। সরি ম্যাম, সরি। এখানে তো বলে দিছে হচ্ছে যে টি শার্ট। ঠিক আছে, শার্ট বলা থাকলে শার্টের যদি 16টা 16 কম্পোনেন্ট হইতো। 40 পিস। হুম, এই যে কম্পোনেন্ট নাম্বার যেটা, এটা আসলে ডিপেন্ড করে তোমার প্রোডাক্টের স্টাইলের উপর, মানে ডিজাইনটা কিরকম। অনেক টি শার্ট আছে যে শুধু 4টা কম্পোনেন্ট, কিছু টি শার্ট আছে 5টা কম্পোনেন্ট। এখন যেটাই হোক, 4টা হোক আর 5টা হোক, আগে আমাকে ডিসিশন নিতে হবে যে এটা হচ্ছে 6 পিসের মার্কার। ঠিক আছে, তাহলে আমি মার্কার যখন বানাবো, যদি আমার টি শার্টের কম্পোনেন্ট হয় 5টা, তাহলে আমার হচ্ছে ওই মার্কারটা বানাইতে গেলে একটা নির্দিষ্ট এরিয়াতে 5 × 6 মানে 30টা কম্পোনেন্ট আমাকে ড্রয়িং করে বসাইতে হবে। ঠিক আছে, এটা আমি ক্যাড সফটওয়্যারই করি আর হচ্ছে ম্যানুয়ালি করি। এটা বুঝছো কিনা? যে সাইজ রেশিও থেকে আমরা কি করব, ডিসিশন নিব যে আমরা হচ্ছে কয় পিসের মার্কার আমাকে বানাইতে হবে, এটা একটা ডিসিশন নেওয়া যাবে। তাহলে এই রেশিও থেকে বোঝা যাচ্ছে যে আমাকে 6 পিসের মার্কার বানাইতে হবে। 6 পিসের মার্কার বলতে বোঝায় যে এই মার্কারের উপরে 6টা টি শার্টের যতগুলো কম্পোনেন্ট হয় সবগুলা কম্পোনেন্ট সুন্দর করে বসানো থাকবে। বুঝতে পারছো? কথা ইয়েস বলতে ম্যাম। হয়, কথা না বললে তো বুঝবো না যে আসলে কতজন। সিআর কেউ আসছো? সিআর কোন ডিপার্টমেন্টে সিআর জয়েন হয় নাই? যাক, ভালো। ওকে, নেক্সট ম্যাথ, সেটা হচ্ছে যদি কালার দেওয়া থাকে, শুধু মানে সাইজ দেওয়া থাকবে এমন না, অনেক সময় কালার থাকতে পারে। এখানে দেওয়া আছে যে একটা অর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে যে 1,75,000 পিস বানাইতে হবে। আমি প্রোডাক্ট উল্লেখ করি নাই, মানে এটা টি শার্ট হইতে পারে, শার্ট হইতে পারে, পোলো শার্ট হইতে পারে, এনিথিং। ঠিক আছে, তারপরে বলে দেওয়া হয়েছে যে এই যে অর্ডার কোয়ান্টিটিটা আছে, এই অর্ডার কোয়ান্টিটির মধ্যে 4টা কালার আছে। 4টা কালারের নাম দেওয়া আছে, যে ব্লু আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে। তারপরে সাইজের রেশিও দেওয়া আছে। সাইজের রেশিও থেকে বলো তো যে কয় পিসের মার্কার বানাইতে হবে, এখন বলো। 7 পিস। হ্যাঁ, 7 পিসের মার্কার আমাকে বানাইতে হবে। গুড। ওকে, দেন হচ্ছে এটা বলা হয়েছে, এখন বলছে যে ক্যালকুলেট কালার ওয়াইজ অর্ডার কোয়ান্টিটি। শুধু যে আমাকে হচ্ছে সাইজ দিয়ে, এর আগে যেটা ছিল এটা সিম্পলি সাইজ ওয়াইজ ছিল, কালারের কোনো ওখানে ব্রেকডাউন ছিল না। তাহলে এইখানে কালার উল্লেখ করে দিছে যে 4টা কালার আছে, কিন্তু কালারের ক্ষেত্রে কিন্তু রেশিও দেওয়া নাই, মানে সবগুলোর ক্ষেত্রেই সেম রেশিও। এই জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা দেখে নিব যে প্রতিটা কালারের জন্য কয় পিস আমাকে তৈরি করতে হবে। ফর ইচ কালার্স উই হ্যাভ টু প্রডিউস, যে অর্ডার কোয়ান্টিটি আছে সেটাকে আমরা এই যে নাম্বার অফ কালার্স যেটা, সেটা দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে আমরা পাইলাম যে আমার
ব্লুর ক্ষেত্রেও আমার 43,750 পিস বানাইতে হবে, ব্ল্যাকের ক্ষেত্রেও 43,750 পিস বানাইতে হবে, ইয়েলোর ক্ষেত্রেও সেম। তারপর বলা হয়েছে সিন্স অল কালার্স হ্যাভ সেম কোয়ান্টিটি সো দ্য সাইজ ওয়াইজ ব্রেকআপ ফর অল কালার্স উইল বি সেম। বলতেছে যেহেতু তোমার কালারের জন্য কোনো অর্ডার কোয়ান্টিটির চেঞ্জ হয় নাই, সবগুলার একই আছে, তাহলে সাইজ ওয়াইজও সেমই থাকবে। তাইলে এখানে আগের নিয়মে আমরা কি করব, যেভাবে সাইজ ওয়াইজ ব্রেকডাউন করতে হয় সেভাবে, যে আমাদের যে রেশিওটা আছে সেই রেশিওটা আমরা অল সাম করে নিব, মানে টোটাল রেশিও কত, তাহলে টোটাল রেশিও হচ্ছে 7। তারপরে এক্সট্রা স্মল সাইজ যেটা, ওটা প্রডিউস করতে গেলে 7-এর মধ্যে এক্সট্রা স্মল রেশিওতে কত ছিল, রেশিওতে ছিল হচ্ছে 1, তাহলে এখানে 1 বসবে। আর যেহেতু কালারের কথা বলা হচ্ছে, আগে আমরা বের করে নিছি যে 43,750 পিস প্রতিটা কালারের জন্য তৈরি করতে হবে, তাহলে 43,750 দিয়ে এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারতেছি যে এক্সট্রা স্মল সাইজের জন্য 6,250 পিস তৈরি করতে হবে। এইভাবে প্রতিটা সাইজের জন্য আমরা বের করে নিব। এখন কথা হচ্ছে যে এখানে তো ম্যাথ শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? সব তো আমি পেয়ে গেছি, কিন্তু আমরা যেটা করব, আমরা পরীক্ষাতে যদি দুইটা রেশিওর মানে দুইটা জিনিসের কথা উল্লেখ থাকে, সাইজ এবং কালার বোথ যদি থাকে, সেটাকে এভাবে টেবুলার একটা ফর্মে দেখাইতে হবে। ঠিক আছে, দেখো এখানে সিম্পল একটা হিসাব দেওয়া আছে যে কালার এন্ড সাইজ ওয়াইজ ব্রেকডাউন, একটা উপরের দিকে সাইজ রাখছে, নিচের দিকে হচ্ছে কালার রাখছে। তারপরে এক্সট্রা স্মলের জন্য আমরা বলছি সবগুলার ক্ষেত্রে সেম কোয়ান্টিটি সব কালারের জন্য, তাহলে সবগুলা সেম বসাইছে। তারপরে স্মলের জন্য সেম বসাইছে, মিডিয়ামের জন্য সেম বসাইছে। এরকম করে দেখো যে কালার ওয়াইজ যে কোয়ান্টিটিটা 43,750, এটা কিন্তু সবগুলা সাইজের জন্য সেম। এখানে এই যে 6,250, 1200, যে 12,500, 6,250, 12,500, 6,250, এই টোটাল করার পরে দেখবা 43,750 আসছে। আবার 4 বার যখন আমরা 43,750 আমরা হচ্ছে অ্যাড করছি, তখন 1,75,000ই আসছে। তার মানে দেখো আমার অর্ডার কোয়ান্টিটি কিন্তু সেমই আছে, জাস্ট এটাকে আমরা ব্রেক করে ফেলছি, সাইজ ওয়াইজও ব্রেক করে ফেলছি, কালার ওয়াইজও ব্রেক করে ফেলছি। বুঝতে পারছো? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ইয়েস ম্যাম। মানে উপরে যে ক্যালকুলেশনটা আমরা করছিলাম, এটাকে আমরা টেবুলার একটা ফর্মে সুন্দর করে এভাবে দেখাইছে যে এই ব্রেকডাউনটা এরকম হবে। নেক্সটটাতে চলে যায়। এটা একটু, আগের দুইটা অনেক ইজি ছিল, এটা একটু বুঝার ব্যাপার আছে, এটাই বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এটা একটু ভালো করে বুঝার চেষ্টা করো। এখানে অর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে 10,000 পিস, বলা আছে যে নাম্বার অফ কালার হচ্ছে 6টা। তারপরে সাইজের রেশিও দেওয়া আছে, এই সাইজ রেশিও থেকে আমরা ডিসিশন নিতে পারি যে এখানে কয় পিস হচ্ছে তোমার সাইজ 6 রেশিওতে। পিস। হ্যাঁ, 6 পিসের মার্কার আমাকে বানাইতে হবে। এখানে বলা আছে যে ওয়েস্টেজ আমাকে ধরে নিতে বলা, ওয়েস্টেজ দেওয়া আছে 10%। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা যে আমরা অ্যাপারেলে যখনই কোনো ক্যালকুলেশন করি, আমাদের উচিত হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে মানে অ্যাজিউম করে এটাকে ধরে নেওয়া। কারণ হচ্ছে আমরা একটু যদি দেখি, আমরা সাপোজ ধরো একটা ড্রেস বানাইতে 1.5 গজের মতো কাপড় লাগে, ঠিক আছে? তা আমি এটা ধরবো না যে 1.5 গজে আমি অর্ডার দিব, এরকম না, বুকিং যে 1.5 গজেরই দিব এমন না। আমরা কি করি, এটার সাথে একটা পার্সেন্টেজ অ্যাড করি, ওয়েস্টেজ পার্সেন্টেজ। ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রেও সেম। সাপোজ একটা প্রোডাক্ট বানাইতে তোমার 6টা বাটন লাগতেছে, তাহলে আমি কি 6টা বাটনেরই কি বুকিং দিব? না, আমি কি করব, আমি হচ্ছে এর থেকে বেশি দিব, কারণ তুমি জানো না যে বাটন সবগুলা কাজ করার সময় ঠিক থাকবে কিনা, এমনও হইতে পারে কোনো একটা সময় কোন একটা বাটন হয়তো ব্রেক হইতে পারে। ঠিক আছে,
ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে কাহিনী। তাহলে আমাকে ওয়েস্টেজ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আমার যে কোনো সময় মিটিং হচ্ছে স্টপও হইতে পারে, আমি জানি না কিসের জন্য, আমি বিডিরেইন থেকে জয়েন করছি। যদি এরকম হয় তাহলে তোমরা আবার একটু কাইন্ডলি জয়েন করো, ঠিক আছে? বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ওকে, অর্ডার কোয়ান্টিটি যেটা আছে সেটা এখানে দেয়া আছে, সাইজের রেশিও দেয়া আছে, ওয়েস্টেজ পার্সেন্টেজ দেয়া আছে, 6টা কালারের ব্রেকডাউন দেয়া আছে। আগের বার কিন্তু দেয়া ছিল না যে হচ্ছে সবগুলা কালারের ক্ষেত্রে সেম কোয়ান্টিটি তোমাকে প্রডিউস করতে হইতো। বাট এখানে তোমার কালার ওয়াইজ কিন্তু কোয়ান্টিটি দেওয়া আছে, যে হোয়াইট কালারের ড্রেস বানাইতে হবে 2000 পিস, নেভি ব্লু বানাইতে হবে 4000 পিস, ইয়েলো বানাইতে হবে 1000 পিস। তো এটা এরপর বলছে ক্যালকুলেট অ্যান্ড প্রিপেয়ার কালার ওয়াইজ অ্যান্ড সাইজ ওয়াইজ ব্রেকডাউন অফ দিস অর্ডার। ওকে, তাহলে আমার কালার ওয়াইজ আর সাইজ ওয়াইজ একটা টেবিল বানাইতে হবে, এটা আমরা বুঝতে পারছি। ওকে, আমরা দেখি টোটাল অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 10,000 ছিল, কিন্তু এখানে ওয়েস্টেজ ধরে নিতে বলছে। তাইলে 10,000 প্লাস হচ্ছে 10,000-এর 10%, তাহলে টোটাল হয় হচ্ছে আমার 11,000 পিস। ঠিক আছে? যদি ওয়েস্টেজ দেয়া থাকে তাহলে অবশ্যই অর্ডার কোয়ান্টিটিতে ওয়েস্টেজ পার্সেন্টেজ অ্যাড করে টোটাল অর্ডার কোয়ান্টিটি চেঞ্জ করে নিতে হবে। সাম অফ অল রেশিওস যেটা দেয়া ছিল সাইজের রেশিওতে সেটা হচ্ছে আমার 6। আচ্ছা, ফর হোয়াইট কালার কোয়ান্টিটি উইল বি, ওকে, যদি অর্ডার কোয়ান্টিটিতে আমরা 10% অ্যাড করে 11,000 পিস বানায় নিই, অবশ্যই এখানে তোমার হোয়াইট কালারের জন্য 2,000 পিস ছিল, তাহলে 2,000 পিসেরও কি করতে হবে, 10% অ্যাড করে দেখতে হবে কত পিস আসে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। প্রতিটা কালারের ক্ষেত্রেই আমরা হচ্ছে 10% করে অ্যাড করে নিছি, তাহলে 2,000 হয়ে গেছে 2,200 পিস, 4,000 হয়ে গেছে 4,400 পিস, 1,000 হয়ে গেছে 1,100 পিস। ঠিক আছে? ব্লু এর ক্ষেত্রে ছিল হচ্ছে তোমার 1,500, তো 1,500-র সাথে আরো হচ্ছে 150 অ্যাড হয়েছে, তাহলে 1,650 পিস। ঠিক আছে? গ্রিনের ক্ষেত্রে ছিল 500, তো 500-র 10% হচ্ছে 50, তাহলে 500-র সাথে 50 অ্যাড হয়েছে, 550 পিস। তো এইভাবে আমরা একটা পাইলাম। এরপর কালার অ্যান্ড সাইজ ওয়াইজ যে ব্রেকডাউনটা আমরা বলতেছি, যে আমরা সাইজও দেখাবো আবার হচ্ছে কালারও দেখাবো। ওকে, তো সাইজের ক্ষেত্রে আমরা এখানে যে সাইজ গুলো আছে আমরা ওটা দিয়ে দিলাম, আর আর এদিকে কালারের ক্ষেত্রে আমরা 6টা কালার লিখে নিব। এরপর আমরা তো হচ্ছে এটা জানি যে হোয়াইট কালারের জন্য আমার 2200 তৈরি করতে হবে পিস, তাই না? হোয়াইট কালারের জন্য কত পিস তৈরি করতে হবে এর আগে? 2200। 2200 পিস তৈরি করতে হবে। আবার স্মল সাইজের জন্য 6-এর মধ্যে কত রেশিও ছিল? এক। স্মল সাইজের জন্য 6-এর মধ্যে রেশিও ছিল 1, মিডিয়াম সাইজের জন্য 6-এর মধ্যে রেশিও 2, লার্জ সাইজের জন্য 6-এর মধ্যে রেশিও 2, এক্সেল এর জন্য 1। তাহলে আমরা এই যে এখানে এইভাবে ব্রেকডাউনটা করে নিব, যে স্মল সাইজের জন্য হোয়াইট কালার, তাহলে কি হবে, হোয়াইটের পিস হচ্ছে 2200, এই হোয়াইটের কলামে হোয়াইটের রোতে আমার সব সময় 2200 দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে? তো স্মল সাইজের রেশিওতে আসবে হচ্ছে 6-এর মধ্যে 1, মিডিয়ামে 6-এর মধ্যে 2, লার্জেও 6-এর মধ্যে তোমার হচ্ছে 2, এক্সেলে 6-এর মধ্যে 1। বুঝতে পারছি আমরা? ইয়েস ম্যাম। ওকে, একজনেই কথা বলতেছে আর বাকিরা সবাই কি ঘুমাচ্ছ? শীতের দিন ঘুম আসতেছে? নো ম্যাম। না ম্যাম, আমরা জেগে আছি। জেগে আছো? ওকে, এইখানে যেটা যেটা করছে রেশিওতে দেখবা যে মাল্টিপ্লাই করার পরে কোনোটাতে হয়তো তোমার হচ্ছে দশমিকের পরে 5-এর কম আসছে। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, যদি এই যে 1/6, 1/6 ইন্টু হচ্ছে তোমার 2200, এটা করলে আসে হচ্ছে 366.5
6-7, তো এটাকে আমরা ধরে নিছি হচ্ছে 367, ঠিক আছে। আবার মিডিয়ামের ক্ষেত্রে যেটা আমরা করছি, ওখানে আসে হচ্ছে 733.33, এখানে আমরা ধরে নিছি 733, ঠিক আছে। মানে হচ্ছে যদি দশমিকের পরে আমার 5-এ বেশি যায় সেটাকে আমরা বাড়ায় নিছি, আর যদি 5-এর কম হয় সেক্ষেত্রে আমরা এটাকে রাউন্ড ফিগার ধরে নিছি, ঠিক আছে। তো এইভাবেই ক্যালকুলেশনটা এখানে হয়েছে, অনেক ইজি একটা ম্যাথ, জাস্ট তোমাকে ম্যাম, বলো। এখানে যদি মানে সামেশনটা যদি 2200 থেকে এনি হোক কম বা বেশি হয় তখন কি করব? কম বেশি হবে না, আমি তো তোমাকে বলেই দিলাম যে তোমার হচ্ছে যদি হচ্ছে 0.5-এর বেশি আসে তাহলে এটাকে, যেমন ওখানে 366.67 ছিল, ওটাকে 367 ধরছি, এখানে সামেশন ম্যাচ করবে। এই জন্যই আমি তোমাকে এটা এটা অনেক সময় তোমাদের ভুল হয় যে আমরা দশমিকের পরে কত ধরবো এটা আমরা আসলে বুঝতে পারি না, ঠিক আছে। তো এটা দিছি, এখানে ম্যাচ করাটাই ভালো। So যে এখানে কিভাবে হয় এটাও একটা তোমার ওয়ে, যে তুমি কিভাবে সাজাবা, ব্রেকডাউনটা কিভাবে করবা। ম্যাথটা অনেক ইজি, অনেক ইজি একটা ম্যাথ, জাস্ট তোমাকে সাজাইতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে নেভি ব্লুর ক্ষেত্রেও সেম, জাস্ট সাইজের রেশিও গুলো এরকমই হবে, যে স্মলের জন্য 1/6, মিডিয়ামের জন্য 2/6, ঠিক আছে, লার্জের জন্য 2/6, এক্সেল এর জন্য 1/6, ঠিক আছে, এরকম হবে। জাস্ট হোয়াইটের ক্ষেত্রে 2200 পিস দিয়ে গুণ হবে, নেভি ব্লুর ক্ষেত্রে 4400 পিস দিয়ে গুণ হবে, ইয়েলোর ক্ষেত্রে 1100 দিয়ে মাল্টিপ্লাই হবে, ব্লুর ক্ষেত্রে 1650 দিয়ে করবে, যেটা ম্যাম, তোমরা, হ্যাঁ বলেন। ম্যাম, হ্যাঁ বলো সিফতি। আমরা যেটা একটু আগে ম্যাথটা করছিলাম ওই ম্যাচের মধ্যে তো হচ্ছে ম্যাম আমরা হচ্ছে কোনো ওয়েস্ট পার্সেন্টেজ হিসাব করি নাই, আর এই কারণ মেথড আমরা করতেছি। এখন ম্যাম যদি হচ্ছে কোয়েশ্চেনে না দেওয়া থাকে যে হচ্ছে আমি ওয়েস্ট পার্সেন্টেজের কথা, যদি ডাইরেক্ট যদি হচ্ছে ফেব্রিকের লেন্থ দেওয়া থাকে তখন আমরা কি করব? ওকে, যদি ওয়েস্টেজ পার্সেন্টেজ না দেয়া থাকে সেই ক্ষেত্রে তুমি অ্যাজিউম করে ধরে নিতে পারো। ওকে, যদি তোমাকে বলে যে কোনো একটা, বলছে যে অ্যাজিউম করে নাও ওয়েস্টেজ পার্সেন্টেজ যেটা, বা অ্যাজিউম এনি পার্টিকুলার্স, যেটা তোমার মনে হয় তুমি ধরে নিতে পারো, সেক্ষেত্রে তুমি ওয়েস্টেজ 7% থেকে 10%-এর মধ্যে ধরে তুমি ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নেই। আগে তো ম্যাম এরকম করা যেত। আগেরটাও করা যাইতো, কিন্তু ওখানে দেয়া ছিল না দেখে আমি হচ্ছে ওখানে অ্যাডই করি নাই, আমি আমার মতো করে করে গেছি, ঠিক আছে। যদি দেয়া না থাকে তাহলে অ্যাড করার দরকার নাই, আর যদি দেয়া থাকে তাহলে অ্যাড করতে পারো। আর যদি তোমার ইচ্ছা হয় তুমি ওয়েস্টেজ ধরে নিয়েও করতে পারো, যেভাবেই করো। ধরে নিয়ে করলে কি ম্যাম ভুল হবে? ধরেন কোয়েশ্চেনে দেওয়া নাই না বাট আমি না করছি। না, কোনো ভুল হবে না, ওইটা আরো ভালো হবে যে তুমি জিনিসটা বুঝতে পারছো যে অ্যাপারেলে আমরা আসলে ওয়েস্টেজ ধরেই কাজ করি। ল্যাবেও দেখো, তোমরা যখন কনজাম্পশন ক্যালকুলেশন করছো তখনও কিন্তু ওয়েস্টেজ পার্সেন্টেজ একটা ধরে নিছো তোমরা, ঠিক আছে। ওয়েস্টেজ ধরে নিলে আরো ভালো, সেটা বলছি। এটার জন্য নাম্বার কাটা যাবে না, কে ধরছে কে ধরে নাই এটার জন্য নাম্বার কাটা যাবে না। নাম্বার এই যে এইখানে ম্যাচ করতে হবে টেবিলে, টেবিল যেটা আছে টেবিলে আমাকে ম্যাচ করতে হবে টোটাল অর্ডার কোয়ান্টিটি, যেন ওয়েস্টেজ এর পরে যেটা 11,000 সেটাই হয়, এবং প্রতিটা কালারের জন্য যেভাবে হিসাব করছো সেটাই যেন হয়। এটাই হচ্ছে তোমাদের টার্গেট, বুঝতে পারছো? জি ম্যাম। এই ম্যাথ অনেক সহজ, জাস্ট 2-1 বার প্র্যাকটিস করলেই হাতে টেবিল কিভাবে করতে হবে ওটা চলে আসবে। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের আর 2টা ম্যাথ বাকি আছে, তাইলে আমাদের খুব সহজভাবে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে যে আমরা মার্কার থেকে কিভাবে ফ্যাব্রিক কনজাম্পশন ক্যালকুলেশন করতে পারি। মার্চেন্টাইজারদের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে